গিটার হাতে নিলে শত্রুরা চিত, গিটার হাতে নিলে শত্রুরা চিত। নীলাঞ্জনের সাথে আজ ভূমির সুরজিৎ। ওয়েলকাম অবেলায় আড্ডায়। অবশ্যই ভূমি সুরজিৎ বলবো নাকি সুরজিৎ ও বন্ধুরা সুরজিৎ বলবো সেটা নিয়ে একটু ডিলেমা রয়েছে, যদিও গান দেবী তিনি এটা নিয়ে কোনো ডিলেমাতে নেই, বা আমরাও কোনো ডিলেমাতে নেই। আমরা সবসময় বলি সুরজিৎ দাকে কি ডিলেমা। আচ্ছা সুরজিৎ দা, কোনটা জীবনের পেনফুল সময় ছিল, কানটা ফুটো করাটা নাকি সুরজিৎ ও বন্ধুরা ফর্ম করাটা, মানে আফটার ভূমি? ফাটাফাটি। আচ্ছা, কান ফুটো করাটা বেশ পেইনফুল ছিল, কারণ আমাকে এটা বম্বেতে গেছিলাম তখন আমি আর কমলিনী রাস্তা দিয়ে অনেকদিন ধরে মাথায় ঘুরছিল যে ফুটো করবো কান। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা দোকান, সেই নানা কান ফুটো করা যায়, ট্যাটু করা যায়, এটসেট্রা বিভিন্ন জিনিসপত্র। এবার হঠাৎ কমলিনীকে বললাম যে করবো, ফুটোটা করে ফেলবো, তো বললো যে করেই ফেল। এইবার সবাই মিলে বলে একদম লাগবে না, মানে যে লাগবে না, তো বলছে একদম লাগবে না, একটা পিঁপড়ে কামড়ালো সেরকম লাগবে আর কি। এইবার কানটা যখন ফুটো করে আমিও সেই আশায় বসে আছি যে পিঁপড়ে কামড়ানো সেরকম লাগবে, একদম লাগবে না। ফাটাস করে মেরেছে যখন, না সেই স্কুলে কানে গার্ডার দিয়ে মারতো যেটা, একদম সেই ফিলিংটা, বুঝলে তো, সেইটা 10 টাইমস বেশি আর কি। তো সেইটা কতক্ষণ যে কানটা পুরো লাল হয়ে ব্যথা হয়েছিল, তো কানের ব্যথাটাও বেশ ভালো ব্যথা আর কি। তোমার ভূমির আর সুরজিৎ বন্ধুরা যেটা বললে, ভূমি তো সেই অর্থে ভাঙেনি এখনো, অবভিয়াসলি গন্ডগোল হয়েছিল আমাদের, তারপর আমরা একটা মিউচুয়াল একটা সলিউশন নিলাম আউট অফ দ্য কোর্ট আর কি। তো সেই সলিউশন, সেই অ্যাডজাস্টমেন্ট এখন খুবই চলছে। এবং সুরজিৎ বন্ধুরা ফর্ম করার আগে অবধি তখন প্রথম তো তখন খুবই মনের অবস্থা খারাপ ছিল, যে সময় যে পরিস্থিতি শুরু হয়েছিল। কিন্তু তারপর সুরজিৎ বন্ধুরা এখন যেভাবে এগিয়ে যাচ্ছে এবং যে লেভেল অফ পজিটিভ এনার্জি এর মধ্যে, আর বেশ কিছু ইয়াং ছেলে তাদের এনার্জি, যেরকম ভাবে আমরা সময় থাকলেই সবাই ফোন করে বলে চলো রিহার্সালে বসি, আমার এখন দারুণ লাগছে ব্যাপারটা। যেটা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে মানুষজন ইউজুয়ালি ফোকের সঙ্গে, বা তোমরা যে ধরনের বাংলা গান ইউজুয়ালি আমাদের শুনিয়ে এসছো, সেই গানের সঙ্গে খুব যে লেটেস্ট টেকনোলজিকে অ্যাকসেপ্ট করে তা কিন্তু নয়, মানে ধরে নেয় যে এটা খুব সাবেকি ফর্ম। বাট তাও তোমার সঙ্গে এখন যেন লেটেস্ট টেকনোলজিটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। মানে তুমি হোয়াটসঅ্যাপে ভীষণ রকমের অ্যাক্টিভ, তুমি ফেসবুকে সুপার অ্যাক্টিভ। হঠাৎ করে কি হলো? এটা কি তোমার প্রথম থেকেই ছিল নাকি সাডেনলি তুমি? না, ওভার দ্য লাস্ট 2 ইয়ার্স মানে আমার মনে হলো যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো আমাদের হাতে একটা, অ্যাটলিস্ট আমরা বাংলা গান যারা করি তাদের হাতে একটা নতুন টুল এসছে, যেখান দিয়ে আমরা নিজেদের প্রমোশনটা করতে পারি ফার্স্ট, এবং সেকেন্ড আমাদের গান যারা শোনে তাদের সাথে খুব কনস্ট্যান্ট একটা যোগাযোগ রাখতে পারি। কারণ এছাড়া আমাদের তো সেইভাবে উপায় নেই, কারণ আমরা তো বিরাট কিছু টাকা পয়সা নিয়ে বসে নেই যে আমরা কথায় কথায় কাগজে অ্যাড দেবো, টেলিভিশনে অ্যাড দেবো, সেরকম প্রমোশন আমাদের করা সম্ভব হয় না এখানে যেভাবে আমরা অপারেট করি। অতএব এইগুলোকে যতটা ব্যবহার করা যায় টু স্টে ইন টাচ উইথ পিপল। এবং ফেসবুক থেকে আমার প্রচুর সাজেশন আছে, তুমি জানো আমার পরবর্তী অ্যালবাম নিয়ে আমি লিখে পাঠাই লোকজনকে যে কি মনে হয় কি করা উচিত। তারা নানা রকম অনেক কিছু আসে যেগুলো হয়তো আমি সত্যি, আমরা তো নানা রকম কিছু মাইন্ডসেটের মধ্যে থাকি, তার বাইরে গিয়ে ভাবতে পারি না, তো সেরকম সাজেশন আসে। এবং সেই জন্য আমি অ্যাক্টিভ, আমি খুব এনজয় করছি এখন এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইগুলো। ইনফ্যাক্ট এটার জন্য তোমার বোধহয় মানে ইন্টারন্যাশনাল ফ্যান্স এর সংখ্যাও বাড়ছে, মানে বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ তোমার সঙ্গে নাকি কন্ট্যাক্টে আসে, তাদের সঙ্গে আদান প্রদান হয়, এটা আমি শুনেছি। হ্যাঁ, সে তো আছেই। তোমার বাংলাদেশে একটি অ্যালবাম রিলিজ হলো, তো তোমার এই গত বছর একটি অ্যালবাম রিলিজ হয়েছে বাংলাদেশে। এবং তারপরে ইন্টারন্যাশনাল বলতে তোমার এটা ফেসবুকের জন্য নয়, এখন একটি ইন্টারন্যাশনাল ব্যান্ডের সাথে কোলাবোরেশন আমি কিছু কাজ করছি, মোজাইক বলে একটি ব্যান্ড কানাডার। সেটা ওদের সাথে ওখানে আলাপ হয়েছিল, কানাডা গেছিলাম তখন ওদের সাথে কয়েকটা অনুষ্ঠান করেছিলাম, সেই থেকে সেটা প্রায় 5-6 বছরের বন্ধুত্ব। তারপর ওদেরকে কলকাতায় নিয়ে এলাম এই লাস্ট উইন্টারে, নিয়ে এসে দুটো দারুণ অনুষ্ঠান হয়েছে, এবং এখন একটা অ্যালবাম আমরা জয়েন্টলি করছি, মানে 90% কাজ প্রায় শেষ। ফিরে এসে ডেফিনেটলি তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, যেটা আমার কাছে অলরেডি ইনফরমেশন আছে, যে তুমি কোন বিষয়টা নিয়ে তোমার গিন্নিকে সব থেকে বেশি ভয় পাও, বাট কোন বিষয়টা নিয়ে পাই না সেটা ওয়েল, তবে তার আগে তোমার কলার টিউনটা এই মুহূর্তে যে গানটা রাখা আছে সেই গানটা আমাদের লিসনারদের শোনাও। ওকে। প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদলে দিব তারে আয়না দে, প্রাণ সখী রে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শোন কদম্ব তলে বংশী বাজায় কে।
বংশী নয়, গিটার বাজানো চলবে সুরজিৎ দার হাতে, এবং তারই সঙ্গে সঙ্গে অবেলায় আড্ডায় থাকবে আরো অনেক ইন্টারেস্টিং মুহূর্ত। দেখতে থাকুন অবেলায় আড্ডা, সঙ্গে আমি নীলাঞ্জন এবং আমার সঙ্গে আজ আমার গেস্ট সুরজিৎ। অবেলায় আড্ডা, সঙ্গে আমি নীলাঞ্জন এবং আমার সঙ্গে সুরজিৎ। কিছু মুহূর্ত তৈরি হচ্ছে, গানের কিছু স্পেশাল এমন মুহূর্ত যেগুলো আপনি ডেফিনেটলি মিস করতে চাইবেন না, আমরাও মিস করি না। স্টেজেও নয়, যখন লাইভ আড্ডা থাকে তখন নয়, রেডিওতে নয়, টেলিভিশনে নয়, কোথাও নয়। সুরজিৎ উইথ অবেলায় আড্ডা, যেটা প্রাচীন অরণ্য প্রবাদ, যেটা অত্যন্ত জনপ্রিয় জনশ্রুতি, সেটা হচ্ছে তোমার সিগারেট খাবার গল্প যদি তোমার গিন্নিকে বলে দেওয়া হয় তাতে নাকি তুমি সব থেকে বেশি ভয় পাও। এইটা কি সমু বলে গেছে? বলবো না। হয় সমু বলেছে না উপল বলেছে। ঠিক কথা, ঠিক কথা, ঠিক। খুব গন্ডগোলে ফেলে দিয়েছো আর কি তুমি। সিগারেট এখন আমি খাই না সেই হিসেবে তোমার। তবে মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, আমি উপল তন্ময় দায় তিনজন মিলে একটা জায়গায় আড্ডা মারছিলাম, এবং একটা আড্ডায় গিয়ে তোমার কথাবার্তা হচ্ছিল যে সিগারেট খাওয়া নেই এখানে, না বললাম না রে বাবা সিগারেট আমি খাবো না। তন্ময় নেই সিগারেট খা, আমি বললাম না না সিগারেট খাবো না। তো না না একটা খা না, খেয়ে না না বাবা ভীষণ রেগে যায়, কমিয়ে ভীষণ ঝামেলা, সিগারেট নিয়ে বিরাট মারামারি। তো এই বলে তো আমি চলে এসেছি শুটিং থেকে। এইবার উপল কি করেছে, আইডিয়াটা তন্ময়দার ছিল, আমি পরে শুনেছি, যে উপল ফোন করে কমলিনীকে বলেছে, আচ্ছা শোন সুরজিৎ না ওর সিগারেটের প্যাকেটটা ফেলে গেছে আমার কাছে, তো এটা আমি কি করব বুঝতে পারছি না, তাহলে আমি কাউকে দেখে পাঠিয়ে দেবো বাড়িতে। এবার উপল ফোনটা, আমি ওইখান থেকে একটা শুটিং এ যাওয়ার কথা ছিল, সেখানে আমি চলে গেছি। এবার উপল ফোনটা করার পরে কমলিনী ফোনটা রেখে দিয়েছে, উপলের সাথে কোনো উপলকে কিছু বলেও নি। এবার উপল বুঝতে পেরেছে কেসটা যে এতটা জটিল, সে তো উপল ধারণা করেনি। উপল আমায় ফোন করে বলছিল যে শোন আমি এটা বোধহয় কিলো করে ফেলেছি, আমি না কমলিনীকে এটা বললাম, কমলিনী ফোনটা যে রেখে দিল, তখন আমি বুঝতে পারলাম এটা বোধহয় খুব সিরিয়াস ব্যাপার, আমি এতটা সিরিয়াস ব্যাপারটা ভাবিনি, আর কি করি বলতো। বাই দ্যাট টাইম তো কমলিনী ফোন আমার কাছে চলে এসেছে, এবং আমাকে বলছে তুই কি সিগারেট খাচ্ছিস ওখানে বসে? তখন না না সিগারেট তো খাইনি। তখন উপল ফোন করে বললো, ধুর ইয়ার কি মারছি উপল ফোন করে। তো তারপর আমি বোকা বললাম তুমি ঝামেলা পাকিয়েছো, তুমি ফোন করে এবার সামলাও, হ্যাঁ সংসার সামলাও, কাল যদি ভেঙে যায় সংসার আমি তো সবাইকে বলবো যে উপল ভেঙেছে। তো তারপর উপল আবার কমলিনীকে ফোন করে, না না আমরা ইয়ার কি মারছিলাম। তন্ময়দা ফোন করে কমলিনীকে বললো, না রে আমরা ইয়ার কি মারছিলাম, এমনি শুনলাম তুই সিগারেট পছন্দ করিস না, সেখানে সুরজিৎকে একটু কেস খাওয়াই বলে। এরকম আর কি কি বিষয় তুমি ভয় পাও কমলিনীর কাছে? আমি খুব কম বিষয় আছে যেটা ভয় পাই না কমলিনীকে। তার মধ্যে সব থেকে যেটা ভয় পাই সেটা হচ্ছে আমার ভুলে যাওয়া, বিশেষ করে বিশিষ্ট দিন ভুলে যাওয়া। এবং এই রিসেন্টলি এই মানে তোমার পরশুদিন যেটা কেলো করেছি, সেটা হচ্ছে আমরা খেতে গেছিলাম একটি রেস্টুরেন্টে, এবং খাওয়ার পর ওরা একটা স্লিপ দেয় না যে কি ভালো লাগলো কি খারাপ লাগলো এই লাগলো ইত্যাদি, এবং শেষে গিয়ে তোমার জন্মদিন এবং তোমার ম্যারেজ অ্যানিভার্সারি। এবার আমি তো জন্মদিন লিখলাম আমার 7th of May এবং ম্যারেজ অ্যানিভার্সারি লিখলাম 14th of June, দিয়ে আমি সেটা কমলিনীকে দিলাম, দিয়ে বললাম যে নে কিছু লেখা থাকলে লিখে দে। ম্যারেজ অ্যানিভার্সারি আমার 17th of June, হ্যাঁ 17 তারিখ। দেখেই প্রথমেই তো দেখেই তুই আবার লিখলি এটা ভুল করে 14th of June, ধরাস করে বুকের মধ্যে, বুঝছো তো, মানে এইবার আমি আর করবো, আর কি হতে পারে, এবার কি হতে পারে, ধরনের দিতে হও আমি জাস্ট ঢুকে যাই। মানে এইটা তোমার এখন তো তোমার এই ডেট গুলো সব মানে বউয়ের জন্মদিন ম্যারেজ অ্যানিভার্সারি সমস্ত কিছু অ্যালার্ম দেওয়া থাকে মোবাইলে, মানে ঘটাং ঘটাং করে সকালে যাতে মাথায় বাজে। মানে এতবার গন্ডগোল করেছি ইনিশিয়ালি, এখন আর হয় না, তবু রিসেন্টলি ভুলটা করে ফেলেছি। তারপরে হয়েছে তারপর একটু হয়েছে, এখন অবশ্য আর তো বিয়ের অনেকদিন হয়ে গেল, এখন ঝগড়া জাতি সেরকম এনার্জি আর আমাদের নেই। মানে এখন কি ভাই বোন পুরো? এখন প্রায় ভাই। একটা গান, এই গানটা শুধু কমলিনীর দিকে ডেডিকেট করা, আপনারা কান বন্ধ করে রাখতে পারেন, আমি জানি আপনারা রাখতে পারবেন না সুরজিৎ দার গান যখন, বাট এটা স্পেশালি কমলিনীর জন্য। আমার আকাশ ভালো লাগে চাঁদ, ভালো লাগে তারাদের, ভালো লাগে রাত, আরো ভালো লাগে তোমার মনে আমার এই অবাধ যাতায়াত। আমার আকাশ ভালো লাগে চাঁদ, ভালো লাগে তারাদের, ভালো লাগে রাত, আরো ভালো লাগে তোমার মনে
আমার এই অবাধ যাতায়াত, এই ঘুম ঘুম নির্ঘুম, এই ঘুম ঘুম নির্ঘুম, আমার রাস্তা ভালো লাগে সাদা কালো রঙিন, দুস্তর দিশে হারা কেমন সীমাহীন, আরো ভালো লাগে সেই রাস্তায় তোমার সাথে সারাদিন। আমার রাস্তা ভালো লাগে সাদা কালো রঙিন, দুস্তর দিশে হারা কেমন সীমাহীন, আরো ভালো লাগে সেই রাস্তায় তোমার সাথে সারাদিন। ঘুম ঘুম নির্ঘুম, ঘুম ঘুম, এই ঘুম ঘুম নির্ঘুম, ঘুম ঘুম। অবেলায় আড্ডা, আমি নীলাঞ্জন, আমার সঙ্গে সুরজিৎ। বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্ত এবং তার সঙ্গে কিছু অনবদ্য গান, আড্ডা একেবারে জমজমাট, জমে ক্ষীর। আচ্ছা সুরজিৎ দা, ছোটবেলাটা, একেবারে ছোটবেলার গল্পগুলো যদি আমাকে একটু শোনাও, কেমন ছিল তোমার ছোটবেলাগুলো? সাধারণ লোকের মতো তুমিও নটি ছিলে নাকি সেলিব্রিটিদের মতো তুমি অ্যাকচুয়ালি একদমই নটি ছিলে না? আমি কি ছিলাম আমি ঠিক বলতে পারবো না। তোমার নটি ছিলাম না, মানে হাতে পায়ে দুরন্ত, সারাক্ষণ সবকিছু ভেঙে ফেলছি এরকম ছিলাম না। তোমার আমার ছোটবেলাটা তো দারুণ, কারণ আমার বীরভূমের ছোটবেলা এবং রামপুরহাটে আমার জন্ম, এবং সেইখানে তোমার রেল কলোনি, বাবা রেলে চাকরি করতেন, তো আমাদের বাড়ি মানে রেল কোয়ার্টার সামনে, মানে স্বপ্নের মতো। এখন কোনো দিন আর জীবনে এসব ফিরে আসবে না জানি। তো বাড়ির সামনে একটা বিরাট বাগান, সেখানে কি ফুল নেই, গাছ, বাড়ির পেছনে তোমার উঠোন, সেখানে একটা বিরাট বড় আম গাছ, তার পাশে একটা পেয়ারা গাছ, আমার বাড়ির বাঁ দিকে একটা বিরাট মাঠ, উঠোনের দিকে দরজাটা খুললে পরে সেখান থেকে একটা বিরাট মাঠ। তো এটা অপূর্ব একটা আমার ছোটবেলা ছিল। বাড়ির সামনে রেল লাইন, রেল ইয়ার্ড ছিল, এবং প্রচুর খেলতাম আমরা, ফুটবল খেলতাম। তোমার ইনফ্যাক্ট গরুও চড়িয়েছি, গরু চড়িয়েছি, মানে বন্ধু বান্ধব ছিল অনেক, তোমার পাশের বাড়ি, এর বাড়ি, তাদের হাতে গরু আছে, একসাথে আমরা বেরোতাম হয়তো কখনো গরু টরু নিয়ে। তো এরকম ছিল ছোটবেলায়। এবং বাউলরা বাড়িতে আসতো, গান গাইতো। আমি পড়তাম, প্রথম যেখানে ভর্তি হয়েছিলাম সেটা একেবারে পাঠশালাই ছিল, মানে একজন পণ্ডিত মশাই, আদর্শ বিদ্যা মন্দির রামপুরহাটে। এবং সেইখান থেকে ক্লাস 6-7 আমি একদম দুম করে শহরে এসে পড়ি আর কি। ইনফ্যাক্ট প্রথম খুব অসুবিধাই হতো আমার অ্যাডজাস্ট করতে রামপুরহাট থেকে। তারপরে ব্যাপারটা পুরো সামনে গেল। এখানে এখানে প্রথম স্কুলিং কোথায়? জুলিয়ান ডে স্কুল, তোমার জুলিয়ান ডে স্কুল, এলগিন রোড, সেখানে পড়াশোনা। তারপর আশুতোষ কলেজ। তখন থেকেই গান বাজনাটা শুরু হয়েছিল কলেজ? হ্যাঁ, স্কুল গান বাজনা শুরু কিন্তু সেই রামপুরহাট থেকেই। আমি তবলা বাজাতাম। আমার বাবার দিদি অ্যাকচুয়ালি গান গাইতো, গায়িকা হওয়ার কথা দিদি, আমি তালে গলে গায়ক হয়ে গেলাম আর কি। আমার কোনোদিন গায়ক হওয়ার স্বপ্নও ছিল না, আমার সারা জীবন সুরকার হওয়ার স্বপ্ন আর কি, মিউজিক ডিরেক্টর হবো, আর ডি বর্মন হবো, এরকম স্বপ্ন দেখতাম আর কি। তো ছোটবেলা থেকে তবলা শিখতাম, এবং কলকাতায় এসে গিটার শিখতে শুরু করলাম। তবলাও শিখেছি অনেকদিন, তারপরে গিটার শিখতে শুরু করলাম। কলেজে উঠে হিরো হওয়ার ইচ্ছে হলো, তখন দেখলাম তবলার থেকে গিটারে বেশি পাত্তা পাওয়া যায়। তো এবার গিটার ফিটার শিখতে, মানে কলেজে কাঁধে করে গিটার নিয়ে যাওয়া এটসেট্রা সব শুরু হলো। এবং তারপরে তোমার কলেজে প্রথম ব্যান্ড ফর্ম করলাম, যেটা ওয়েস্টার্ন ব্যান্ড ছিল, যদিও গ্রাসরুটস বলে। আশুতোষ কলেজ ব্যান্ড নাম ছিল তখন, সেটা কলেজ থেকে বেরোনোর পর সবাই মিলে তার নাম দিলাম গ্রাসরুটস, সেই ব্যান্ডটা। তো প্রোগ্রাম ছিল না, তো রিহার্সালে বসতাম রোজ আমরা রিলিজিয়াসলি। প্রত্যেক বিকেল বেলা সবাই ড্রাম পিটিয়ে, গিটার বাজিয়ে, চেঁচিয়ে সব বিভিন্ন গান গাওয়া হতো। তোমার যে গানটা শুনলে ভীষণ তোমার এই ছেলেবেলাটাকে দেখতে পাই ব্রাদার চোখের সামনে, সেটা অবশ্যই সুরজিত বন্ধুরার ঘুড়ি বলে গানটা। আমি জানি না তুমি গানটা প্রিপেয়ার এই মুহূর্তে আছে কি নেই, বাট তুমি যদি একবার শুনিয়ে দাও তাহলে বড্ড ভালো লাগবে। একদম শুনিয়ে দিচ্ছি।
জাগুরি সুতো ছিঁড়ে উড়ে যারে আরো দূরে, যেখানে আলো দুর্দান্ত। এদিকে সেই চেনা চোরা বালি চারিধারে, ওদিকে দুনিয়া শান্ত। জাগুরি সুতো ছিঁড়ে উড়ে যারে আরো দূরে, যেখানে আলো দুর্দান্ত। এদিকে সেই চেনা চোরা বালি চারিধারে, ওদিকে দুনিয়া শান্ত। আই আইয়া আইয়ে আইয়া, পাহাড় কোলে ঝিলের ধারে, ধানের খেতে চাঁদের গালে, রঙিন আলোয় হাওয়ার তালে, মেঘের ফাঁকে রোদের জালে। পাহাড় কোলে ঝিলের ধারে, ধানের খেতে চাঁদের গালে, রঙিন আলোয় হাওয়ার তালে, মেঘের ফাঁকে রোদের জালে। এঁকে টেকে হাওয়া কেটে ধুলো ধোয়া ফেলে রেখে কিছু টান ভুলেছে ব্যক্ত। এদিকে সেই চেনা চোরা বালি চারিধারে, ওদিকে দুনিয়া শান্ত। জাগুরি সুতো ছিঁড়ে উড়ে যারে আরো দূরে, যেখানে আরো দুর্দান্ত। আই আইয়া আইয়ে আইয়া। ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট। আচ্ছা, আমরা যে সময় অ্যাকচুয়ালি কলেজে পড়েছি সেই সময় তোমার গানের সঙ্গে সেভাবে ফ্যামিলিয়ার হওয়া আমার নিজের ব্যক্তিগতভাবে বলতে পারি। সেই সময় ডেফিনেটলি ভূমির যে জনপ্রিয় গানগুলো ছিল সেগুলো তো মানে এক একটা মাইলস্টোন বলা যায়। সেই গানগুলোর সময় ঠিক কিভাবে প্রথম, আমার মনে হয় এইরকম উত্তুঙ্গ পপুলারিটি অ্যাজ এ ব্যান্ড বোধহয় তোমরা প্রথমবার এরকম একটা ফিল করেছিলে, একটা সব স্কেলে মাস স্কেলে পপুলারিটি। সেই সময় জনপ্রিয়তাটা কিভাবে এনজয় করেছিলে? প্রথম কথা হচ্ছে, প্রথম তো বুঝতেই আমাদের এই যে আমরা যে জনপ্রিয় হয়েছে এটা বুঝতেই অনেকটা সময় লেগেছে। কারণ কি, আমাদের যখন অ্যালবামটা রিলিজ হলো 2000 এর পুজোতে, রিলিজ হওয়ার পর কিন্তু প্রায় 5-6 মাস সেভাবে কিছু আমরা বুঝতে পারিনি যে অ্যালবামটা কি হলো। 5-6 মাস পরে লোকে আমাদের বলতে শুরু করলো যে এই অ্যালবামটা ওইখানে বাজছে, সেখানে বাজছে, এই গাড়িতে যাচ্ছিল পাশ থেকে কে গাড়িতে বাজাতে বাজাতে গেল। তখন বিশ্বাস করতাম না, ভাবতাম যে হয়তো বন্ধু বান্ধব সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তোমার করতে করতে হই করে যে কি হয়ে গেল কি বুঝতেই পারলাম না। কি উইদিন 2-3 মান্থস, এই 6 মাস পরে 2-3 মাসের মধ্যে কেমন হই করে ছড়িয়ে পড়লো। এবং প্রথমে এটা ফিল করি, যেটা আমরা কিন্তু কলকাতাতে অনুষ্ঠান করতাম, কলকাতার বাইরে প্রথম অনুষ্ঠান করেছি দুর্গাপুর লোক সংস্কৃতি মঞ্চ। এবং সেই দিনকে যখন আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, তুমুল বৃষ্টি পড়ছে আর কি। আর আমরা গিয়ে লোক সংস্কৃতি মঞ্চ থেকে অনেকটা দূরে দেখছি যে রাস্তা দিয়ে বিরাট একটা লাইন ছাতা নিয়ে সব লোকে দাঁড়িয়ে আছে। এবং তখন আমরা গাড়িতে ইয়ার্কি মারছি যে, আমি সোমকে বলছি, সোমকে দেখ আমাদের প্রোগ্রামের জন্য দাঁড়িয়ে আছে। আমাদের ইয়ার্কি মারছি যে আমাদের প্রোগ্রামের জন্য দাঁড়িয়ে আছে। তো এটা যে সত্যি আমাদের প্রোগ্রামের জন্য দাঁড়িয়ে আছে, আমরা যতটা হলের কাছে যাচ্ছি দেখছি লাইনটা গিয়ে হলেই গেছে, টিকিট কাউন্টারের দিকে সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। সেদিনকে রিয়েলাইজ করলাম যে এইবার কিন্তু ঘটনাটা সিরিয়াস হয়ে গেছে আর কি, আর ছেলে খেলা নয়। তো তোমার এবং সেই তখন মানে তুল কালাম হতো। আমার অনেক শো হয়েছে যখন, কত শো বন্ধ হয়ে গেছে আমাদের আন্দোলনে, মানে স্ট্যাম্পিড হয়ে যাওয়ার জোগাড়। সবাই দেখছে ভূমি কে এবং এর কারা, এরাই তোমার দেখা নাই কি ব্যাপারটা কি, এদের কিরকম দেখতে, এদের কি মাথায় শিং আছে না কিরকম, লোকগুলো কিরকম আর কি। তো এনজয় করেছি ভীষণ। কিন্তু তোমার এই পপুলার এই ব্যাপারটা বুঝতে বুঝতে আমাদের অনেকটা সময় বেরিয়েছে, অনেকটা সময় চলে গেছে। সেই জনপ্রিয়তম গানটা যদি আমাদের একটু শোনাও। একদম। রোদ্দুর আমি আরামকে দাঁড়ায় বসে, দুপানা ছেড়ে গরম চাই চুমুক দিই। আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি। দারোয়ান দাঁড়ায় এসে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, 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 তোমার দেখা নাই। ওয়াও, জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা গৌতম বাবুর সান্নিধ্যে থেকে প্রথম গান লেখা, এবং সেটা অনেকটা প্রভাবিত করেছিল। তার সঙ্গে সঙ্গে তোমার জীবনে তোমার বাবার একটা বিরাট বড় প্রভাব আছে, এটা আমি জানি। তোমার সঙ্গে আগে আমার কথা বলার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেখান থেকে আমি জানি। সেই সমস্ত বিষয়গুলো উঠে আসবে ডেফিনেটলি। আরও একটা দিন আমরা আড্ডা দেবো সুরজিৎদার সঙ্গে, সেই সমস্ত দিনে সেই বিষয়গুলো উঠে আসবে। তবে আজকে সেই জায়গায় যে তুমি যখন গান লেখো বা গান তৈরি করো, তখন গানের টেকনিক্যাল ব্যাপারটাকে মেন ফোকাসে রেখে গানটা তৈরি করো, নাকি গানটার
খুব স্বাভাবিকভাবেই আসে, মানে ঘুমের মতো, চিন্তার মতো, কিংবা কোথা থেকে আসে আমি তোমায় বলতে পারবো না, কোন জায়গা থেকে যে কি ট্রিগার করে এবং কি লিখতে শুরু করি। যেমন খুব ইন্টারেস্টিংলি একটা গান রিসেন্টলি লেখা তোমার চড়ুই পাখির পাড়া বলে, এইটা শুরু হয়েছিল একটা খবরের কাগজের আর্টিকেল পড়ে। তোমার একটি দৈনিকে বেরোলো, বিকিরণ দূষণ বলে একটি আর্টিকেল বেরিয়েছিল, এবং তাতে তোমার লেখা ছিল যে এই চড়ুই পাখিরা শহর ছেড়ে কেন চলে যাচ্ছে। চড়ুই পাখি না, অনেক জীবজন্তু, মানে ছোট ছোট যে জীবেরা, অনেক পোকারা চলে যাচ্ছে। কারণ কি, আমাদের এই মোবাইল টাওয়ারের সিগন্যালের ইন্টারফারেন্সে ওদের অসুবিধা হচ্ছে, ওদের প্রজনন হচ্ছে না, অনেকে বেরিয়ে যাচ্ছে। তো এইটা থেকে হঠাৎ আমার আবার ছোটবেলা বারবারই চলে আসে আমার গানের মধ্যে, সেই রামপুরহাট, সেই উঠোন, সেই আম গাছ, পেয়ারা গাছ, সেই সবগুলো চলে এসে, এবং আমি তোমার গানটা শোনালে বুঝতে পারবে। আসলে পুরো গানটা শোনাবো না, গানের গল্প আছে একটা। গল্পটা হচ্ছে এই যে আম গাছের উপর যে চড়ুই পাখির পাড়াটা ছিল, পরে সবকিছু দারুণ হলো, মোবাইল ফোন হলো, তোমার আমার প্রেম হলো, সবই হলো, কিন্তু চড়ুই পাখিরা চলে গেল আর কি। দরজা বেয়ে পাঁচিল, আবার পাঁচিল থেকে খোলা ছাদে, ছাদের কোণে নুয়ে পড়া আমার পেয়ারা গাছের ডাল, আমি পেয়ারা খাবো কাল। সারা ফেলে চড়ুই এবার ঘরে ফেরার তাড়া, তোমরা শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির পাড়া, শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির পাড়া। উঠোন জুড়ে ধান শুকায়, আমের মুকুল ছেয়ে যায়, মুরগি ছানা ছোটে মায়ের পায়ে পায়ে, আমার পেয়ারা গাছের ডাল, আমার পেয়ারা খাবো কাল। সারা ফেলে চড়ুই এবার ঘরে ফেরার তাড়া, তোমরা শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির পাড়া, শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায় আছে চড়ুই পাখির পাড়া। সুরকি ফেলা রাস্তা পাশে, মোবাইল টাওয়ার গন্ডা খানেক, সেই কত উঁচু টাওয়ার রে ভাই ভুবন জোড়া। কিচির মিচির চড়ুই কেন দিশে হারা, ও মা কিচির মিচির চড়ুই কেন দিশে হারা। সময় গেল তারা হুড়োয়, তোমার গলায় প্রাণ জুড়োয়, নতুন ফোনে তুমি আমি কত কথা। সময় গেল তারা হুড়োয়, তোমার গলায় প্রাণ জুড়োয়, মোবাইল ফোনে তুমি আমি কত কথা। আর গতির সীমা নাই, শুধু এগিয়ে চলো ভাই, গতির সীমা নাই, শুধু স্বপ্ন দেখো ভাই। কিচির মিচির চড়ুই এবার সবার শহর ছাড়া, তোমরা শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায় ছিল চড়ুই পাখির পাড়া, শুনতে পেলে যারা, ওই পেয়ারা গাছের মাথায়। শেষ হয়ে হইল না শেষ, ঠিক এইভাবে আমরা লাস্ট দিনের এপিসোডটা শেষ করেছিলাম। এন্ড তখনই আপনার কাছে কমিটমেন্ট ছিল যে আপনার কাছে সেই স্পেশাল মানুষটিকে আনা হবে, যে মানুষটি মাঝে মাঝে ঘোড়াকে কমপ্লেকশন দিয়ে দেন। না না না, স্পিডের জন্য নয় বা দৌড়ের জন্য নয়, পনিটেলটার জন্য। সুরজিৎ দা রয়েছেন এই মুহূর্তে অবেলায় আড্ডায় নীলাঞ্জনের সঙ্গে। এবং দেখুন আমরা কিরকম কমিটমেন্ট করলে, मैं तो खुद की भी नहीं सुनता, इसलिए আমি সুরজিৎ দাকে আবার একই রকম ভাবে হাজির করেছি। সেম গিটার, সেম পজিশনে রয়েছে, পাঞ্জাবিটা একই রকম ভাবে পরা আছে। দেখুন, এবং দেখুন আমিও পাঞ্জাবিটা একই রকম ভাবে পরে রেখেছি, কিন্তু যাতে আপনার মনে না হয় যে না আমরা আগের দিনের এপিসোডটার মতো করে করছি না। এনিওয়েজ, সুরজিৎ দা আগেইন আরো একবার অবেলায় আড্ডায় তোমাকে স্বাগত। আমরা এরকম ভাবে অবেলায় আড্ডায় মানুষজনকে এনে বিরক্ত করতে থাকি, এটা আমাদের অভ্যেস। ছোটবেলা থেকে গৌতম বাবু তোমার জীবনের একটা বিরাট বড় ইন্সপিরেশনের জায়গা। কার্যত তার কাছে বসে গানটা নতুন ভাবে তুমি এক্সপ্লোর করেছিলে, সেই গল্পগুলো যদি আমাকে শোনাও তোমার প্রথম দিকে। ছোটবেলা থেকে না, এটা আমাদের কলেজ লাইফ থেকে শুরু হলো, যে হায় ভালোবাসি এসব গানগুলো যখন শুনতে সোনো সুধি জনের সব গান শুনতে শুরু করলাম, দরিয়া এলো তুফান শুনতে শুরু করলাম। তো আরো কারণ কি, আমরা কলেজে, আশুতোষ কলেজে আমরা একটা ব্যান্ড যে ফর্ম করেছিলাম, তখন আমি ড্রাম বাজাতাম, সেই ব্যান্ডে ড্রাম বাজাতাম, গান গাইতাম, এবং আমাদের সাথে গিটার বাজাতো নীল মুখার্জি। তো নীলের মামা হচ্ছে তোমার গৌতম চট্টোপাধ্যায়, এবং গৌতম চট্টোপাধ্যায় গান তখন তার আগে থেকে আমরা সবাই হয়ে চেঁচিয়ে গাই,
যাই আর কি কলেজে, তো তা এত কাছের কাউকে পেয়ে যাব সেটা কখনো ভাবিনি। এবং তখন নীলকে ধরে একদিন মনিমার সাথে আলাপ করতে ছুটলাম। প্রথম কথাই হচ্ছে গিটার দিয়ে গান কর, প্রথম ইন্ট্রোডাকশন নিয়ে গিটার দিয়ে গান কর। তো নিজের কম্পোজিশন শোনালাম 2-3টে, ভীষণ দারুণ করলেন, খুব ভালো হয়েছে। তখন তো আমার মানে সপ্তাহে 4 দিন লেখাই ছিল, অনিমার বাড়ি যাওয়া সকাল থেকে, নিজের গান শোনানো, কম্পোজিশন শোনানো অথবা অন্যান্য গান শোনানো। তো এই করতে করতে উনি আমাকে একদিন বলেছিলেন যে উনি আমি গান সুর করছি কিন্তু বাংলায় লিখতে পারছি না, গান লিখতে গেলে কি হচ্ছে আমি মানে শব্দ পাচ্ছি না আর কি। তোমার তা তুমি আমার কিছু গান লিখে দেবে, কিছু আমার সুর করা আছে, কিছু ইংরেজিতে লেখা আছে, কিছু গান তুমি বাংলায় লিখে দেবে। তো তখন উনিও বলে যে তুই গান করা তো কেন টেনশন করছিস, কেন গান লিখতে হবে, বাংলায় কথা বলছিস তো বাংলায় গান লিখতে পারবি না, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যে ভাষায় কথা বলছিস সেই ভাষায় গান লিখবি। তো আরে এই কথাটা যেন কেমন একটা ভেতরে একটা কেমন কনফিডেন্স ছিল, তাহলে হয়তো আমিও পারবো আর কি। গান লিখতে গেলে একটা মানে উনিও বলেছে গান লিখতে হবে বলে এরকম করে ভাবছিস কেন, অনেক ইজি করে কর যে গান লিখতে হবে। তো আমিও তখন আমার ভাবনাটা বদলালাম, টুকটাক করে দিক ওদিক লিখতে তো হঠাৎ একটা গান লিখে ফেলেছিলাম, তো উনি আমাকে গিয়ে শোনালাম সকালবেলা। সেই গানটা হচ্ছে এইটা, তারপরের রিঅ্যাকশনটা পরে বলছি। আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। আমি বড় রাস্তায় দাঁড়ায় কবিতা করি, আঁকিবুকি করি কবিতা করি, আঁকিবুকি করি কবিতা করি, আঁকিবুকি করি। ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, আমি দুই দিকেতেই রই পরাণ জলাঞ্জলি দিয়া রে। এই সময় আমি তোমার চাকরি করি, আমি মার্কেটিং এ ছিলাম। তো এবার এই যে মণিমাকে গানটা শোনালাম, শোনাতে মণিমা বললো যে তুই এটা লিখেছিস? আমি বলি হ্যাঁ আমি লিখে ফেললাম। তুই লিখে ফেললি গানটা? তারপরে হ্যাঁ লিখে ফেললাম। বলে এই তো তুই আমার একটা গান লিখে ফেললি, তুই জানিস তুই কি লিখেছিস? তখন বললাম না আমার মনে হলো লিখলাম। তখন পুটু মানে মণিমার স্ত্রী পুটু এসো শোনো সুরজিৎ কি লিখেছে। মানে আমি বলছি এটা মানুষের ওনার কি আনন্দ যে আমি একটা ভালো গান লিখেছি, যেন উনিই লিখেছেন, মানে এতটাই আনন্দ। পুটু এদিকে এসে প্রায় বাড়িতে সবাইকে দেখে শোনো আরেকবার গাতো। আবার গাইলাম ডান দিকে রই না, 2-3 বার শুনলেন। শুনে তারপর মণিমামার বাড়িতে কেউ এলেই মণিমামা আমার একটা ফোন করতেন, সুরজিৎ কি করছিস, আসবি নাকি, আয় একটু ডান দিকে রই না শুনি যা, বাড়িতে কয়েকজন এসছে। আমি যেতাম মণিমামার ওখানে ডান দিকে রই না গাইতাম। তখন এই এন্থুতে আর কি হুড়ুর করে গান লিখতে শুরু করেছি। কান্তে শুধু মন লিখে ফেলেছি, তার কিছুদিন পরে বারান্দার রোদ্দুর লিখলাম, রঙ্গিলালে লিখে ফেলেছি আর কি। তারপরে হঠাৎ মণিমামা ফোন করে বললো যে আমি একটা প্রজেক্ট করছি অনেক নতুনদের নিয়ে, আবার বছর কুড়ি পরে বলে, তো ডান দিকে রই না গানটা আমি লিখেছি। শুনে ছুটতে গেলাম আর কি। তারপরে স্টুডিও গেলাম, রেকর্ড হলো, তারপর রিলিজ হলো 1993-94 রিলিজ হয়েছিল। তখনকার দিনে একটা ক্যাসেটে গান বেরোনো মানে তো বিরাট ব্যাপার, বিশাল ব্যাপার। আমার মণিমামার হাত ধরেই আমার প্রথম স্টুডিওতেও ঢোকা। তোমার লক্ষ্মী ছাড়া বলে একটা সিনেমা মণিমামা বানাচ্ছিলেন। মনে হয় যে এমন একজন মানুষের সঙ্গে আলাপ হয়েছিল বা কথা হয়েছিল যিনি সময়ের থেকে অনেক বেশি এগিয়েছিলেন। আরেকটা বলছি যে একটা মানুষের যে অত জ্ঞান থাকতে পারে, এটা না মণিমামার সাথে যারা মেশেনি তারা জানে না যে একটা মানুষের কি করে এত জ্ঞান হতে পারে। মানে গান মানে কোনো ব্যাপারটাই তুমি খাপ খুলতে পারবে না, তুমি ইন্ডিয়ান ক্লাসিক্যালও খুলতে পারবে না, তুমি জ্যাজও খুলতে পারবে না, তুমি রকও খুলতে পারবে না। ভেবো না যে তার দাড়ি তার বয়স্ক লোক বলে সে তোমার থেকে বেশি শোনায় রক মিউজিকটা। 100 বার। মানে আমরা গল্পটা শুনতে পাচ্ছি তোমার কাছ থেকে, আমাদের জাস্ট রোমাঞ্চ লাগছে। অনেকদিন আগে এরকম একজন মানুষ ছিলেন, তবে হ্যাঁ আমাদের সঙ্গে যে মানুষটি আছেন তিনিও কিন্তু কম ট্যালেন্টেড নন। এই যে গানটি আপনি শুনলেন ডান দিকে রই না আমি বাঁ দিকে রই, সেটা নিয়ে একটা ভাবনা আমার মাথায় এসেছে। ডান দিকে থাকুন বা বাঁ দিকে থাকুন সেটা হবে সব থেকে বড় নিউজ, ডান দিকে থাকুন বা বাঁ দিকে থাকুন সেটা হবে সব থেকে বড় নিউজ। লোকে আপনার কালার নিয়ে হবে কনফিউজ, আপনি নরমাল নাকি তরমুজ। আড্ডা আরো কন্টিনিউ হবে, হবেলায় আড্ডায় আমি নীলাঞ্জন, সঙ্গে সুরজিৎ। স্বপ্নে তব কুললক্ষ্মী দিল গানের স্টক, স্বপ্নে তব কুললক্ষ্মী দিল গানের স্টক, অবেলায় আড্ডায় সেটা নিয়েই হচ্ছে বকবক। নীলাঞ্জন সঙ্গে সুরজিৎ, আগেন ওয়েলকাম। দাদা, একটা সময় ইংরেজিতে গান লিখতে, সেখান থেকে ট্রান্সফর্ম হয়ে বাংলায় গান লেখা শুরু করলে। জীবনে গৌতম বাবুর একটা বিরাট বড় প্রভাব রয়েছে, সেটা নিয়ে অজস্র গল্প হলো, কিন্তু যেটা না বললে তোমার জীবনের একটা বড় অধ্যায় ইনকমপ্লিট থেকে যাবে সেটা অবশ্যই তোমার বাবা।
মানে একটা ইন্সপিরেশনের জায়গা হিসেবে কিরকম ছিলেন? ইন্সপিরেশনের জায়গা বাবা মা দুজনেই, বাবার সাথে নেই এখন। তোমার একটা ব্যাপারে আমি বাবার কাছে কৃতজ্ঞ সারা জীবনের জন্য, সেটা হচ্ছে বাবা আমাকে ছোট থেকে তবলাটা শিখিয়েছিলেন বলে। আমার মনে হয় তবলা এমন একটা যন্ত্র, এইটা যদি আমি আমার অনেকেই জিজ্ঞেস করে যে বাচ্চাকে কি শেখাবো, গান শেখাবো না গিটার শেখাবো, আমি প্রত্যেকে অ্যাডভাইস করি যে পারলে একবার তবলাটা শিখিয়ে দাও, একবার ওটা মাথায় ঢুকিয়ে দাও, সারা জীবনের জন্য তাল নিয়ে আর ভাবতে হবে না, মানে বাকি তারপরে অন্য কিছু করার জন্য সবকিছু পড়ে আছে। তো এই তবলা শিখিয়েছিলেন বাবা, এবং বহুদিন 5th ইয়ার অব্দি আমি পড়েছিলাম, প্রত্যেকটা ডিস্টিংশন নিয়ে পাস করতাম। বাবার খুব গর্ব ছিল আর কি, কেউ এলেই পিঙ্কু তবলা বাজাতে বসে, তবলা নিয়ে আমাকে বসে শোনাতে হতো, বাবার ছেলে কত ভালো তবলা বাজায় সেটা সবাইকে শোনাতে হতো আর কি। বাবাকে ভীষণ ভয় পেতাম মানে বাবা খুব মুডি ছিলেন। একে তো পুলিশের লোকজন সবাই ভয় পেত পাড়াতে, তো তারপরে আমি একটুখানি সেই জন্য ভয় পেতাম, কিন্তু বাবা মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ভীষণ মজার মজার কথা বলতে। হ্যাঁ, আমি ওই গল্পটা শুনবো, আমার একটা স্পেশাল গল্প রয়েছে, এটা আমি শুনবো। বাট তার আগে আমাকে বলো, তুমি একজন পুলিশের ছেলে, স্বাভাবিকভাবে পুলিশ হবে, নিচক হাবিলদার হবে, কনস্টেবল হবে, তুমি গায়ক কি করে হলে? আমি গায়ক হলাম প্রথম কথা, আমার বাবা তো প্রথমেই জানতো যে আমাকে পুলিশ যেন না হই আর কি। আসলে পুলিশের ছেলে কোনো পুলিশ হবে না, কিছুতেই হবে না আর কি। কারণ এক তো বাবাকে দেখেছি যে 365 দিন কাজ আর কি, আর তোমার রাত্রি নেই দিন নেই। বাবা রেলওয়ে পুলিশে ছিলেন, রাত 2টোর সময় হয়তো কোথায় কি রেল লাইনে তার কেটেছে, কি ফিস প্লেট সরিয়েছে, ছোট থেকে এইসব শব্দগুলো শুনতাম, ফিস প্লেট চুরি হয়েছে আর তার কেটেছে এটসেট্রা, ওয়াগন ব্রেক হয়েছে কোথায়, সেই 2টোর সময় ছুটলো আর কি। তো জেনারেলি এটা বাবা আমাকেও ছোট থেকে বলতো যে আর যাই হোস পুলিশ হোস না, জীবন আর কিছু করতে পারবি না, সারা জীবন এই চোরদের পেছনেই ছুটতে হবে আর কি। 18 বছর বয়স কি দুঃসহ, সেই বয়সে বাবার সঙ্গে কি কনভারসেশন হয়েছিল কহো? আর 2-3 জন বন্ধু মিলে মর্নিং ওয়াকে ঠিক হলো। রোজ সকালবেলা আসতো একজন তোমার স্কুটার নিয়ে, পিঙ্কু পিঙ্কু করে ডাকতো এবং আমি নিচে নেমে আসতাম এবং আমরা যেতাম ভিক্টোরিয়াতে। তো আমার যে বন্ধু সে তো পুরো ভিক্টোরিয়া চক্কর লাগাতো, আমার অত দম ছিল না, আমি কিছুটা গিয়ে তারপর এক জায়গায় বসে থাকতাম মাঠে আর কি। সে চক্কর লাগিয়ে হাবাতে হাবাতে আসতো, তারপর আমরা দুজন মিলে আবার বাড়ি ফিরে আসতাম, এই ছিল। তো বাবা হঠাৎ দেখে ছেলের এই রোজ রোজ ভিক্টোরিয়া সকালবেলায় যাচ্ছে, ব্যাপারটা কি আর কি, এত মর্নিং ওয়াক কি হলো। একদিন আমাকে বললো যে বাবু তুমি যে যাও এই যে মর্নিং ওয়াকে, তুমি হাঁটো ভিক্টোরিয়া গিয়ে? হ্যাঁ হাঁটি না তো কি করি। তখন বলছে যে নাকি মেয়ে দেখতে যাও ওখানে সকালবেলা? তা আমার আবার রাগ হলো বাবুর উপর। আমি বললাম যে ওইসব মেয়েটা দেখতে আমি যাই না, আমি এক্সারসাইজ করতে চাই। আমাকে যখন চুপ করে থেকে তারপর বললো যে কি করে যে যাও না এই বয়সে কে জানে, আমি তো এখনো দেখি। এইরকম মাই ডিয়ার বাবা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তুমি কি তোমার মেয়ের জন্য এতটাই ওপেন মাইন্ডেড? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য টোটালি ওপেন মাইন্ডেড, কারণ ওদের জেনারেশনটা একদম অন্যই হয়ে গেছে। মানে আমি এখনো বোঝার চেষ্টা করছি ওদের জেনারেশনটাকে আর কি। তো জানি না ও কিভাবে ভাবছে কতটা, সেইটা আমি বুঝতে পারবো আর কি। কিন্তু ডেফিনেটলি ওকে একটা লেভেল অবধি বড় করে দেওয়া এবং তার দায়িত্ববোধ বুঝিয়ে দেওয়া, এইটুকুই আর কি চেষ্টা করছে আমি আর কমলিনী দুজন মিলে প্রাণপণে। বাকি এখন ইট ইজ আপ টু হার, কি করবে না করবে কিছু বুঝতে পারছি না। মেয়ের গপ্পে পরে আসছি আর একটা গান, এটা যদি মানে বাবার জন্য এক্সক্লুসিভ হয়, প্রেমের গান হতে পারে যেহেতু বাবাও যথেষ্ট রসিক মানুষ ছিলেন। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় রে, মন হারিয়ে যায়। কন্যের তোর ভাবনা ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। কোন অচেনা দেশের তরে তোর সাথেই তেপান্তরে, মোর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ে উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়। ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায়। বাবা সম্বন্ধে একটা কথা তোমাকে এখন বললে বলে না বললেই নয়, যে একটা সময় এই কলেজের পরে মন দিয়ে চাকরি করছি না বা কিছু, কখন সারাক্ষণ এই গান নিয়ে আছি এই আছি, সেটা বাবা খুব রেজিস্ট করতো। মানে আমার ফিউচার ভেবেই করতো যে তাহলে আমি ফিউচারে কি করবো, এই গানটা নিয়ে তো সোজা নয় ব্যাপারটা, চাকরি বাকরি করছি না ঠিকঠাক করে। তো সেই নিয়ে আমার সাথে বাবার সাথে খুব অশান্তিও হতো ওই সময় আর কি। তো মা সবসময় সাপোর্টে ছিল আর কি।
তো পরে যখন সবকিছু হলো তখন বাবা আমার এমন হয়ে গেল, তখন নিজের ছেলের কাছে আর কেউ পৃথিবীতে গান গাইতেই পারে না, নিজের ছেলের মতো কেউ গান লিখতে পারে না, কোনো গানই নিজের ছেলের থেকে বেটার পৃথিবীতে কেউ হয় না। আমার ছেলেটি নাচে যেন ময়ূরটি, পরের ছেলেটি নাচে যেন বাঁদরটি, এই টাইপের। বাট এনিওয়েজ সেটা নিশ্চয়ই একটা কোনো একটা জায়গায় তো যোগ্য, তুমি যে জায়গায় সাফল্যটা পেয়েছো সেটাও তো খুব একটা কম পাওয়া নয়। অনেকজন এটা হিংসে করে বা অনেকে সুরজিৎ হতে চায় আজকের পৃথিবীতে। যারা সুরজিৎ হতে চাইছে এই মুহূর্তে, যারা শুনছে বা দেখছে তোমাকে, তাদের জন্য কি টিপস তুমি ইউজুয়ালি রেখে যাবে, যে সুরজিৎ হওয়ার টোটকাটা কি? বেসিক্যালি টোটকা জানি না, আমার মনে হয় যে বড্ড তাড়াতাড়ি সাকসেস চাইছি আমরা, সেটাও একটা মুশকিল আর কি। আমার মনে হয় একটু স্ট্রাগল করা দরকার, একটু দরজা ঘোরাও দরকার, যে সাকসেসটা এলে যাতে বোঝা যায় যে কি পেলাম এবং এইটাকে ধরে রাখাটা কতটা ইম্পর্টেন্ট ব্যাপার একটা। আরেকটা যে সবাই যারা ব্যান্ড যারা তৈরি করছে এখন, তাদের মনে হয় আজকে ব্যান্ড করলে ওরা এক্সপেক্ট করে যে নেক্সট মাসের মধ্যেই তারা একটা অ্যালবাম বার করবে এবং সেটা সুপারহিট হয়ে তারা স্টার হয়ে যাবে। এইরকম হয় না, এরকম হয়তো খুব 100 জনে একজন হতে পারে, তো কিন্তু বাকি আমার মনে হয় যে সময় দেওয়া দরকার। একটা ব্যান্ড তৈরি হলে তাদেরকে নিজেদের বোঝার দরকার, তারপরে 5-6 মাস রিহার্সাল করা দরকার, বছর খানেক ধরে অনুষ্ঠান করা দরকার, এই সময়টা দেওয়া দরকার ফর ইট টু লাস্ট। মানে শুধু ব্যান্ড নয়, সোলো সিঙ্গারদেরও খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাচ্ছে মনে হয়। ভূমির একেবারে শুরুর দিনটা কিরকম ছিল, যখন ফরমেশন পিরিয়ড চলছিল, সেই দিনগুলো কিরকম ছিল, কিভাবে ফর্মটা হলো ভূমি? তোমার ম্যাক্সমোলার ভবনের আমি পরপর দুটো অনুষ্ঠান করেছিলাম। আমি ম্যাক্সমোলার ভবনে বিরাট একটা আড্ডা চক্র ছিল আমার আর কি। তো সেইখানে আমার একটি অনুষ্ঠান, দিশা বলে একটি অনুষ্ঠান, এখন আমার একদম গান বাজনা নিয়ে কিছু কোনো দরজাই খুলছে না। তখন ম্যাক্সমোলার ভবনে গিয়ে আমি একটা ওদের অনুরোধ করি যে আমাকে একদিন যদি স্টেজ দেয় আমি আমার কম্পোজিশনগুলো গাইবো আর কি সেখানে, এবং ওরা রাজি হয়। তো ম্যাক্সমোলার ভবন থেকে পরে আমাকে রিকোয়েস্ট করে আবার আরেকটি অনুষ্ঠান করার জন্য, তোমার যে ওটা এত ভালো হয়েছিল, ওদের একটা বাগান আছে, সেখানে মিউজিক ক্যাফে বলে একটা অনুষ্ঠান হতো। তো সেইখানে যদি তুমি আরেকটি অনুষ্ঠান করো তোমার কিছু বন্ধু বান্ধব নিয়ে, যেমন গান গাইলে সেরকমই নিজের মতো করে, তো সেই অনুষ্ঠানটা সুরজিৎ অ্যান্ড ফ্রেন্ডস বলে একটা অনুষ্ঠান করা হয় ম্যাক্সমোলার ভবনে। তাতে আমি ছিলাম, সৌমিত্র কঙ্গা বাজালো, আমাদের আরেকটি সুরজিৎ বলে বন্ধু আছে এখনো, ভায়োলিন বাজালো, ডিপি বলে আমাদের এক বন্ধু বেস গিটার বাজালো। সেইভাবে আমরা তৈরি করেছিলাম, যে সেখানে কিছু ফোক গাওয়া হলো। তো তারপরে আমাদের অনেকে বলতে শুরু করলো যে এই যে ফোকগুলো একদম অন্যরকম লাগছে, এবং সমু আর আমি একটু সিরিয়াসলি ভাবতে শুরু করলাম তাহলে ব্যান্ড করা যায় কিনা। এবং নতুন গান নিয়ে সোম পচা কাকা লিখে নিয়ে এলো, তখন চখার দেশ লিখে নিয়ে এলো, আমার এই গান রঙ্গিলারে কান্দে শুধু মনে, এগুলো তখন লেখা ছিল। এইসব নিয়ে আমরা বেশ মজা করে রিহার্সালে বসে পড়লাম। তখনও ব্যান্ডের নাম ঠিক হয়নি। নামটা কি করে ঠিক হলো সেটা ফিরে এসে শুনবো। দেখতে থাকো অবেলায় আড্ডা, নীলাঞ্জনের সঙ্গে আজ সুরজিৎ। অবেলায় আড্ডা, নীলাঞ্জনের সঙ্গে সুরজিৎ। ভূমি তৈরির গল্প এটা শুনছিলাম, ভূমির নামটা কি করে এলো সেটা যদি আমাকে একটু শোনাও। ভূমি নামটা বলতে আমরা যখন এই ব্যান্ড নিয়ে আমরা ভাবছি যে অনুষ্ঠান তো নেই, আমরা রিহার্সাল করছি, গানগুলো রেডি করছি, এই ছিল। তো তারপরে আমরা একটা অনুষ্ঠান পেলাম 24শে জুলাই, যেটা আমাদের জন্মদিন বলে আমরা সেলিব্রেট করি এখনো, 1999 সাল, জ্ঞান মঞ্চে স্পন্দনে গিয়ে ওদের রিকোয়েস্ট করতে ওরা আমাদের ভেন্যুটা দিয়েছিল, যে ঠিক আছে আমরা ভেন্যু তোমাদের দিচ্ছি, বাকি ভেন্যু দিচ্ছিল স্পন্দনে, বলেছিল লোক আনার দায়িত্ব তোমাদের, আমি তোমাদের ভেন্যুটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ লোক কি করে আসবে আমি সেটা বলতে পারছি না, তোমাদের সেটা আনতে হবে। আমরা নিয়েছিলাম লোক অ্যাকচুয়ালি, আর আমি দরজায় গিয়ে লোকজনকে ইনভাইট করেছিলাম গিয়ে। তখন ওই যে অনুষ্ঠানটা হওয়ার আগে, তখন যেহেতু অনুষ্ঠান, তখন নাম দেওয়াটা এসেন্সিয়াল হয়ে পড়েছিল, যে একটা নাম দিতেই হবে। তো কি নাম হবে কি না হবে, নানা রকম নামের আইডিয়া চলছিল। কেউ বলছে নদীর পাড়ে গান, বিকজ ফোক ব্যাপারটা ছিল বলে নানা রকম আইডিয়া চলছে। হঠাৎ করে তখন কমলিনীর সাথে আমার বিয়ে হয়নি, আমাদের রিহার্সালে আসতো খুব। তো ও একদিন বলল যে আমার একটা নাম মাথায় এসছে, তোদের ভালো লাগে কিনা দেখ, নামটা হচ্ছে ভূমি। এবং ভূমি বলাতে মোটামুটি আমার মনে হয় আমরা তখনই রাজি হয়ে গেছিলাম, ধনী ভোটে হয়ে গেল, পাস হয়ে গেল। কারণ একটা ব্যাপার, অনেকগুলো ফ্যাক্টর ছিল। একটা হচ্ছে যে এমন একটা নাম যেটা হিন্দি বাংলা সব ভাষায় যে কেউ বুঝতে পারে, এবং অবভিয়াসলি ভূমি আমরা যে ধরনের গান করছিলাম সেটাকেও রিফ্লেক্ট করে নামটা। আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং। যখন মেয়ে তোমার সঙ্গে এখন, আমি জানি ও একটা কোনো একটি বাদ্যযন্ত্র বাজায় এখন, বেহালাটা বোধহয় বাজাচ্ছে, এক্স্যাক্টলি। তো বাবার সঙ্গে যখন নিশ্চয়ই সামনে রিহার্সালে বসে, তো কি ধরনের টিপস দাও, মানে আদৌ কি সে ব্যাপারটা নিয়ে তুমি সিরিয়াসলি ভাবনা চিন্তা করছো যে ও বেহালাটাকে অ্যাজ এ সিরিয়াস ক্যারিয়ার হিসেবে নেবে, বা ওটা ওর ভবিষ্যতের কোনো একটা টুল হবে, যেমন তোমার ক্ষেত্রে তবলাটা?
এসেছিল? অ্যাকচুয়ালি ভাবছি না, আমি তোমার ওই বেহালা বাজাচ্ছে শিখছে, আমি এটুকু জানতাম যে এটা খুব শক্ত যন্ত্র এবং ওকে যদি এটা একবার ধরিয়ে দেওয়া যায়, তা এটা যদি একবার ও মোটামুটি ভাবে শিখে ফেলতে পারে তাহলে অনেকটা এগিয়ে যাবে আর কি। সেটা আমার মাথায় ছিল, তো সেইটা অনেকটা অব্দি ও শিখে ফেলেছে। তো এখন এই 3rd গ্রেড দিচ্ছে, বোধহয় এবার 3rd গ্রেড দেবে। তো আমাদের আমার সাথে সুরজিত বন্ধুরা 2-3টে অনুষ্ঠানে বাজিয়েছে, বলতে একটা দুটো গান কখনো উঠে বাজিয়েছে, মানে একটা দুটো গানই ওকে ঠিকঠাক করে তুলে সে বাজিয়েছে আর কি। তো বাকি যেটা হতো যে এর আগে অবধি যেহেতু ভায়োলিনটা তো ইনিশিয়াল স্টেজে তোমার বাজাতে খুব একটা, যখন বাজানো যায় না তখন বাজাতে খুব একটা শ্রুতিমধুর নয়, তো তোমার যেহেতু কোনো পিচ নেই অতএব বেসুরো বাজে প্রচুর। আস্তে আস্তে এখনো ভায়োলিনটা খুব এনজয় করে, এইটুকু অবধি আর কি। আমি খুব খুশি যে এখনো ওর যে বাজাতে ভালো লাগে। এইবার যে এটা দিয়ে কি হবে সেইটা ও জানে, আমি জানি না, সময় জানে কি হবে না। তোমাকে ব্যক্তিগত চেনা সূত্রে বলতে পারি যে সুরজিৎদা কিন্তু একদম মাথা গরম করে না, মানে আমরা অজস্র রকম ভাবে অজস্র সময় ভুলভাল সময় বিরক্ত করি, কিন্তু সুরজিৎদা মাথা গরম করে না। আমি সবসময় সুরজিৎদার হাসি মুখ দেখি, বা খুব রেগে গেলেও আমি কখনো বিরক্তিটা দেখিনি মুখে। তোমার কন্যা কি কখনো তোমার কাছ থেকে বকুনি খেয়েছে? 1, 2 নম্বর, তোমার লাস্ট মনে রাখা কখন তুমি সব থেকে বেশি রেগে গেছিলে? রাগ আমার কম, এটা ঠিকই, মানে কন্যের বকুনি কখনো আমার থেকে খেয়েছি কিনা সেই হিসেবে আমি ওকে কখনো বকিনি। ইনফ্যাক্ট বকাবকির দায়িত্বটা কন্যের মাই নিয়েছে। এবং আমি ওকে, কমলিনী কি প্রচন্ড ব্যস্ত, সারাদিন সুরজিৎদাকে বকছে, সুরজিৎদার কন্যাকে বকছে, কাজের মাসিকে বকছে। ঠিকই তাই, একদম 3টেই কারেক্ট বলেছো। এবং কমিউনিটিকে আমি পরিষ্কার বলে দিয়েছি যে ভাই আমার মেয়েকে কিন্তু আমি মারা তো ছেড়ে দাও, আমি বকতে, আমার বকাও মুশকিল আছে, এই বকাবকি সব তোমায় করতে হবে। কন্যা কখনো এরকম রেগে মেগে বলে না যে বাবা তুমি এত পড়াশোনা করেছো, এত গান শিখেছো, তুমি মায়ের কাছে বকুনি খাও? আমি পড়াশোনা এখনো শুরু করছি, বিহারে শিখছি, তাও মায়ের কাছে বকুনি খাই, কিন্তু কাজের মাসে তুলনামূলকভাবে কম বকুনি খায়। সো ওটাই দেখছি সেফেস্ট প্রফেশন মায়ের হাত থেকে বাঁচা। লাস্ট রাগ কবে আমার মনে পড়ছে না এখন, তবে এরকম হয়নি যে এরকম অনেক সময় রেগে গিয়ে যে একদম মাথা গরম হয়ে যায়, তখন আবার পুরো জিনিসটাই বস করে। তো সেইটা অনেকদিন হয়ে গেছে, হয়নি, আজকে এক্ষুনি হয়ে যেতে পারে। প্লিজ প্লিজ নো নো নো, তুমি আমাকে একটা গান শোনাও, মাথা গরম হওয়ার থেকে গান শোনাটা বেটার। আমার মন সারাক্ষণ তোর মেঘের চুল সরিয়ে, মুখের চারিপাশে তোর ঠোঁটের ঢেউ পেরিয়ে, সারাদিন তোর মায়ায়, তোর চোখের ছায়ায় শুধু আমি রইছে, তোর আসা যাওয়ায় আমার হাত ছাড়িস না। আমার মন সারাক্ষণ না 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 একটা ছোট্ট র্যাপিড ফায়ার আছে, সেই অগ্নি পরীক্ষাটা আমাদের সবাইকে আসতে হয়। কবিতা না গান? গান। কেন? এই কবিতাও, তাতে কবিতাও পাওয়া যায়, সুরও পাওয়া যায়। ওকে। ভূমি নাকি সুরজিত বন্ধুরা? অনেস্টলি এখন সুরজিত বন্ধুরা। সৌমিত্র না উত্তম? এটা উত্তম, জানো তো। বেলুন ফোলানো না শীষ দেওয়া? ঠিক ঠিক, বেলুন ফোলানোই থাক, আমি শীষ খুব ভালো দিতে পারি না। কোলে করে না চেয়ার টেবিল? চেয়ার টেবিল। পাশ বালিশ না বাথরুম? পাশ বালিশটা দারুণ ব্যাপার। একেবারে শেষ বেলায় আমাদের জন্য কি গান শোনাবে? কান্দে শুধু মন কেন কান্দে রে, কান্দে শুধু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে, দক্ষিণা বাতাসের তোরে হয় রিডিঙার পালো রে রে, ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা ঝিলমিল নদীর কূলে আসি রে, কান্দে তবু মন কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খোঁজে রে।
চোখের স্বপন ঘুনে ধরা বৈঠা যেন তোমরায় মোছড়ায় যায় সব বন্ধুরে। কান্দে শুধু মন, কেন কান্দে রে, যখন সোনালি রূপলি আলো নদীর বুকে বাসা খুঁজে রে। টিরিডিরিডিরা, দেরারে ডারা, দুরুদুরি